স্বাগত দর্শক বন্ধু, আপনারা দেখছেন আপডেট লাইভ। আমি অয়ন শুরু করছি বিশেষ প্রতিবেদন। আজ আপনাদের সামনে যে তথ্যগুলি নেব এবং যে তথ্যগুলি দেওয়ার জন্য চলে এসেছি সেটা হচ্ছে প্রাইমারি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট, যেটা 2014 টেট এবং যে ফুড এসআইয়ের পরীক্ষা রয়েছে ইতিমধ্যেই। এই ফুড এসআইয়ের পরীক্ষার যেটা নতুন করে পরীক্ষা কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্টে অর্ডার নিয়ে বিস্তারিত একটি আপডেট রয়েছে, অবশ্যই সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুদের কাছে প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করছি, প্রাইমারি ক্ষেত্র থেকে 2014 যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেস বিষয়টিতে রাজ্যের শিক্ষামন্ত্রী এই বিষয় নিয়ে কি আলোচনা করেছেন, কি তথ্য দিচ্ছেন সেটাই জানাবো ইতিমধ্যে। দেখুন, 16,500 যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু এর মধ্যে হওয়ার কথা ছিল এবং টেটে অনিয়ম হয়েছে বলে শুনিনি, এই কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। এবং তিনি মনে করছেন যে আইন বহির্ভূত কিছু হয়েছে বলে তিনি মনে করছেন না, এবং তার কথায় টেটে অনিয়মন হয়েছে বলে তিনি শোনেননি। এবং তাদের তরফ থেকে অর্থাৎ আইনজীবীদের মাধ্যমে কিন্তু পর্ষদকে আরও ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং পর্ষদকে বলা হয়েছে যাতে করে কোর্টে এই বিষয়গুলো ভালো করে বলা হয় এবং বিষয়গুলি খুলে পরিষ্কারভাবে আলোচনা করা হয়। এবং নিয়োগ আটকে যাওয়া মানে যারা প্যানেলভুক্ত আছেন তাদের বয়স ফুরিয়ে যাবে, ফলে যোগ্যতামান হারাবেন, তারা কখনোই চান না। এবং নিয়োগ নিয়ে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। টেটের মেধা তালিকায় বেনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল। একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় 4 সপ্তাহের জন্য অন্তর্বর্তী নির্দেশ কার্যকর করা হয়েছিল এবং রাজ্য জুড়ে 16,500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ। সেই পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করেছিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরি প্রার্থী। এবং মাননীয় শিক্ষামন্ত্রী যে তথ্যগুলো দিলেন বা যে কথা বলছেন সেটি অনিয়মে হয়নি বা তিনি হয়েছেন বলে এমন কোনো তথ্য শোনেননি, তাহলে এতদিন ধরে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসগুলো সরকারিভাবে বা কোর্টের তরফেই বা স্টে এলো কেন? নিশ্চয়ই কোনো দুর্নীতি হয়েছে এবং নিশ্চয়ই কোনো রকমভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এই প্যানেল প্রকাশ করার পর। তা না হলে এই ঘটনা ঘটবে কেন? এবং কোর্টকে পর্ষদ যেটা জানিয়েছে যে সাইবার অ্যাটাক হয়েছিল, তো সাইবার অ্যাটাক করার পরও কিন্তু বেশ কিছুদিন কেটে গিয়েছে, তার সত্ত্বেও আপনারা পারতেন সেই বিষয়গুলো থেকে সমাধান করে নিয়ে আবারও প্যানেলকে প্রকাশ করা এবং যেটা পিডিএফ আকারে এবং সম্পূর্ণভাবে হার্ড কপি বিভিন্ন জায়গায় ডিপিএসসির মাধ্যমে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা যেমনভাবে এর আগে করা হয়েছিল সেই রকমভাবে যদি করা হতো, তাহলে কিন্তু এই প্রসেসের মধ্যে বা এই বিষয়টার মধ্যে আসা যেত না বা আসতোও না। তো এই মুহূর্তে এটাই ঘটেছে, এর জেরেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের মূল অভিযোগে কিন্তু এগুলোই ছিল যে ইতিমধ্যে প্যানেল যে প্রকাশ করা হয়েছে, সেই প্যানেল প্রকাশ করার পরও বিভিন্নভাবে যে পিডিএফ আকারে কে কোথায় রয়েছেন, কত নম্বরে রয়েছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে জানানো হচ্ছিল না। এবং তাতে করে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে টেটের নিয়োগের যে স্থগিতাদেশ দিয়েছে আদালত, তা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকে মনে করছেন যুক্তিযুক্ত, আবার অনেকের ক্ষেত্রেই তার মনে হয়েছে যে এই বিষয়টি বারবার এরকম স্টে হওয়ার ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেট অসুবিধার মুখে পড়বেন। বাস্তবিকভাবে কিন্তু অনেকে অসুবিধার মুখে পড়বেন। যাদের নিয়োগপত্র পৌঁছেছে সেগুলো এখনও কার্যকর করা হবে না বলে জানাচ্ছে আদালত। মামলার নিষ্পত্তি হওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাই পরিপ্রেক্ষিতে এই নির্দেশও দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে ব্যাপারে আদালতে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি। আদালতের নির্দেশ, বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আর কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আর থাকছে না। এবং পরস্পর বিরোধিতা যেমন রয়েছে, তেমনি অস্বচ্ছতার অভিযোগ তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। আদালতের সাথে দাঁড়িয়ে সরব হয়েছেন মামলাকারীদের আইনজীবীরা। মামলাকারীদের তরফ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, ফিরদৌস শামীম আদালতকে জানিয়েছেন পর্ষদের ওয়েবসাইটে গিয়ে কোনো প্রার্থীর নয়, রোল নম্বর, রোল সংখ্যা, নম্বর দিয়ে নিজের অবস্থান দেখতে পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণ মেধা তালিকা দেখার কোনো সুযোগ এখানে রাখা হচ্ছে না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তা গোপন রাখা হয়েছে। সামগ্রিকভাবে কে বা কারা তালিকায় ঠাঁই পেলেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে না। এবার আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব, যে ইতিমধ্যেই যে ফুড এসআই এর পরীক্ষা ছিল এবং ফুড এসআই এর পরীক্ষা হওয়ার পর সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে স্টে এসেছিল কোর্টের তরফ থেকে। এই বিষয়টা নিয়ে তুলে ধরা হয়েছিল এবং স্টে অর্ডার এসেছে এবং সেই স্টে অর্ডারটি কিন্তু এবার উঠে যাচ্ছে এবং কি নোটিশটা দেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে দেখাবো।
তো ইতিমধ্যেই বলা হয়েছে, দেখুন যে 23 ফেব্রুয়ারি 2021 এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের তরফ থেকে নোটিশটা এসেছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ থেকে। ইতিমধ্যে বলা হয়েছে যে অর্ডার ইন পার্সুট অর্ডার নম্বর 728 FS ডেট 19 February 2021 ফলোড বাই দ্য অর্ডার 737 ফুড SI and 747 FS both dated 22nd February 2021 of the Food and Supplies Department are following 100 Sub-Inspector Food become born in the West Bengal Subordinate Food and Supplies Service Grade 3 carrying initial pay cycle 22,700 and 58,500 under the ROPA 2019 and level 6 are hereby temporarily posted in the offices as per the annexure appended হেরিটো। এক্ষেত্রে বিষয়গুলো কিন্তু যেটা হলো, সেক্ষেত্রে যে স্টে অর্ডারটা উঠে যাওয়ার পথে নিয়োগে কিন্তু বাধা রইল না এবং তাদের বেতনক্রম যেটা রইল সেটা 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। The service of newly appointed sub-inspector will be under the direct control and district controllers of food and supplies of the connected district for the first 3 months after their joining to the respective office as per the order for all partial purpose to say they can be accustomed with the field level activities of food and supply department. No independent charge can be given for the fresh recruit during this period। অর্থাৎ এই 3 মাসের মধ্যে কেউই কিন্তু কোনোরকমভাবে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হলেন না, কোনো ডিস্ট্রিক্টের আন্ডারে ডিস্ট্রিক্ট যে ডাইরেক্টর রয়েছে তার আন্ডারে কিন্তু তারা কাজ করবেন। তো এটা একটা খুব ভালো বিষয় হলো যে যারা এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট পাচ্ছিলেন না তাদের রিক্রুটমেন্ট করা হয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে নাম দিয়ে পরপর লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে কে কোন ডিস্ট্রিক্টে যাচ্ছেন এবং কোন ডিস্ট্রিক্টের তরফে তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। 100 জনেরই নাম প্রকাশ করা হয়েছে। প্রথম যিনি ক্যান্ডিডেট রয়েছেন তনিয়া দাস, তিনি SCF অ্যান্ড S কৃষ্ণনগর যাচ্ছেন এবং তার সাথে সাথে লাস্ট যিনি রয়েছেন পার্থ সরকার, তিনি DCFS আলিপুরদুয়ার। এইরকম করে প্রত্যেকটা জেলাতে কিন্তু ক্যান্ডিডেটরা রয়েছেন। পূর্ব বর্ধমান রয়েছেন, বসিরহাট রয়েছেন, এছাড়া হুগলি রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, মালদা রয়েছে, সমস্ত জেলার ক্যান্ডিডেটরা কিন্তু এক্ষেত্রে রয়েছেন। তো আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছিলাম, তার মধ্যে থেকে আপনারা আপারের জয়েনিং নিয়ে বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন। আপারের ইতিমধ্যে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট হওয়ার যে বিষয়টা সেটা এখনও পর্যন্ত কিছু উঠে আসেনি এবং এখনও পর্যন্ত এই স্টে অর্ডারের মাঝে কিন্তু আপারের বিষয়টা মিটে গেলে সব থেকে ভালো হতো আমাদের। ইতিমধ্যেই এতদিন ধরে যে পরিস্থিতি রয়েছে তাতে করে পার্ট টাইম টিচার বলুন বা ভোকেশনাল টিচারদের বলুন, ভোকেশনালদের ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু বেতন বৃদ্ধির একটা ক্রম উঠে এসছে এবং বেতন বৃদ্ধির একটি নোটিশ উঠে এসছে। গতকালকে আমরা সে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তাতে করে কিন্তু ক্যাটাগরি হিসাবে ভোকেশনাল টিচারের কথা একদমই সেভাবে বলা নেই, কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে এসছে এবং বিভিন্ন থেকে কিন্তু বলা হচ্ছে যে এই ভোকেশনাল টিচারদের কিন্তু বেতন বৃদ্ধির আওতায় আনা হবে। এরকমও ইতিমধ্যে রয়েছে এই বিষয়গুলো এবং তার ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা বা অনেক টিচার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছেন, দ্বিচারিতার মধ্যে পড়তে হচ্ছে। কারণ তাদের মধ্যে থেকে অনেকেই বুঝতে পারছেন না যে বর্তমানে এই টিচারদের এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি কতটা করা হচ্ছে বা হচ্ছে কিনা। তো যে লিস্ট বা যে নোটিশ পেয়েছিলাম তাতে কিন্তু টিচারের বিষয়টা কিন্তু বলা নেই। পার্ট টাইম টিচারদের কথা ইতিমধ্যে আগামী দিনে যখনই উঠে আসবে তখনই আপনাদের সামনে তুলে ধরবো। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।